হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি স্কুইড গেমের সিজন 2। যারা স্কুইড গেমের প্রথম সিজন দেখেননি তাদের আমি বলবো আপনারা আগে প্রথম সিজন দেখে তারপর দ্বিতীয় সিজন দেখা শুরু করুন। তো স্কুইড গেমের সিজন 2 তে টোটাল 60টি এপিসোড রয়েছে, যা আমরা 3টি ভিডিওতে কভার করব। যেমন আজকের ভিডিওতে আপনারা প্রথম ও দ্বিতীয় এপিসোড দেখতে পাবেন, আর বাকি এপিসোডগুলো পরের 2টা ভিডিওতে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। প্রথম এপিসোড শুরু হয় এয়ারপোর্ট দেখিয়ে, যেখানে আমরা গিহুনকে দেখতে পাই। সেখানে তার কাছে স্কুইড গেমের ফ্রন্টম্যানের কল আসে। সে ফ্রন্টম্যানকে বলে সে কোনো মতেই তার মেয়ের কাছে ফিরে যাবে না, উল্টো সে যে করেই হোক স্কুইড গেমের ফ্রন্টম্যানকে সবার সামনে নিয়ে আসবে, আর এর জন্য যা যা করা দরকার সে তাই করবে। এরপরে গিহুন একটি ট্যাক্সি করে সেখান থেকে চলে যায়, আর তারপর আমরা দেখি সে পাবলিক ওয়াশরুমে চলে আসে, কারণ তার ধারণা স্কুইড গেমের ফ্রন্টম্যান তার শরীরে হয়তো জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। তাই আমরা দেখতে পাই সে তার কানের পেছনে দিকটা কেটে একটি মাইক্রো জিপিএস বের করে। এরপরে আমরা হসপিটালে জুনহোকে দেখতে পাই, যাকে গত সিজনে একদম শেষে স্কুইড গেমের ফ্রন্টম্যান গুলি করেছিল, কিন্তু সেই গুলিতে সে মরেনি। তো এরপরে দৃশ্য ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় 2 বছর পর, যেখানে আমরা দেখি জুনহো ট্রাফিক পুলিশের কাজে জয়েন করেছে। তখন তার সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে আসে, আর তখন আমরা জানতে পারি জুনহো তার জ্ঞান ফিরে পাওয়ার পর তার সিনিয়র অফিসারকে সবকিছু খুলে বলে যে একটি প্রাইভেট আইল্যান্ডে মৃত্যুর গেম খেলানো হয়, যেখানে অনেক মানুষ মারা যায়। কিন্তু তার এসব কথা কেউ বিশ্বাস করতো না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। তো গত সিজনে তার গায়ে গুলি চালানো হয়েছে, সেখানে সে বেঁচে গেলেও সবার সামনে সে হাসির পাত্র হয়েছে। তবে সে কাউকে এটা বলেনি যে ওই গুলিটা আসলে তার ভাই ইনহো চালিয়েছিল। আসলে তার ভাই ছিল এই স্কুইড গেমের ফ্রন্টম্যান। তো সে নিজেও আসলে এই ব্যাপারটি নিয়ে খুবই অবাক হয়েছে, তাই আর কাউকে বলতে পারেনি। তবে আজও তার মাথায় এই প্রশ্নটাই ঘুরে যে তার ভাই কিভাবে এই সংগঠনের সাথে জড়িয়ে পড়লো এবং কেনই বা তার বিপক্ষে গেল। অন্যদিকে গিহুন বর্তমানে একটি হোটেল চালায়, আর সে একটি এজেন্সি ভাড়া করেছে ওই স্কুইড গেমের ইনভিটেশন ম্যানের উপর নজর রাখার জন্য, যাতে কোনো মতে ওই লোকটিকে ধরা যায়। তখন গিহুন আরো বলে যে 3 বছর আগে আজকের দিনেই ওই লোকটি আমাকে স্কুইড গেমের জন্য ইনভাইট করেছিল, তাই ওকে ধরার উপযুক্ত সময় হচ্ছে আজই। আর এইদিকে জুনহো কিন্তু বসে থাকেনি, সে তার ছুটির দিনে নৌকা নিয়ে সেই অজানা আইল্যান্ড খুঁজতে বেরিয়ে পড়ে। আর এখানে আমরা দেখি ওই নৌকা ড্রাইভারটি আর কেউ নয়, সে হচ্ছে মিস্টার পার্ক, যে জুনহোকে বাঁচিয়েছিল। আর পার্ক জুনহোর বডিটা এমন এক জায়গা থেকে উদ্ধার করে যার আশেপাশে বহু আইল্যান্ড রয়েছে, আর সেখানে যাওয়াও প্রায় অসম্ভব। আর অন্যদিকে গিহুনের কথা মতো ওই প্রাইভেট এজেন্সিও স্কুইড গেমের ইনভিটেশন ম্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদের লিডার তার টিমকে বলে যে এই লোকটিকে ধরে আনতে পারবে তাকে 500 মিলিয়ন ওয়ান দিয়ে পুরস্কৃত করা হবে। আর এরপরেই সবাই ওই লোকটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা বিভিন্ন স্টেশনে এবং ট্রেনে ওই লোকটিকে খুঁজে, কিন্তু বেশ কয়েকদিন খোঁজার পরও তারা ওই লোকটিকে খুঁজে পায় না। এরপর একদিন কিম তার পার্টনারকে বলে আমরা ওই লোকটিকে বেশ কয়েকদিন ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। আর এরপরই তারা সেখানে থাপ্পড়ের শব্দ শুনতে পায়, আর তখন তারা তাদের সামনে স্কুইড গেমের সেই ইনভিটেশন ম্যানকে দেখতে পায়, যে একটি ছেলের সাথে থাপ্পড়ের গেম খেলছে। আর তারপর সে ওই ছেলেটিকে স্কুইড গেমের ইনভিটেশন কার্ড দেয় এবং তারপর সেখান থেকে চলে যায়। তো এইসব দেখে তারা তখনই গিহুনকে কল করে এইসব জানায়। তখন গিহুন তাদের বলে তোমরা ওই লোকটির পিছু করো। আর এখানে ওই লোকটি যে ছেলেটিকে কার্ড দিয়েছিল তার গার্লফ্রেন্ড তাকে কল করে, কিন্তু সে ওই কল রিসিভ করে না। তার গার্লফ্রেন্ড একটি হাসপাতালে বসেছিল, আর তার কাছে ওই স্কুইড গেমের ইনভিটেশন কার্ড ছিল। এরপরে ওই ইনভিটেশন ম্যান একটি দোকানে গিয়ে 100টি রুটি এবং 100টি লটারির টিকিট কিনে। তারপর সে একটি পার্কে যায়, যেখানে অনেক ভিখারি এবং গরিব লোকেরা রয়েছে। তখন সে একটি লোককে ঘুম থেকে জাগিয়ে তাকে বলে তার কাছে একটি রুটি এবং একটি লটারির টিকিট রয়েছে, এখন এর মধ্যে সে যে কোনো একটিকে নিতে পারবে। তো তখনই ওই গরিব লোকটি রুটি না নিয়ে লটারির টিকিট নেয়, কিন্তু সে ওই লটারিতে কিছুই পায় না। এরপরে ইনভিটেশন ম্যান আরেকজন গরিব লোকের কাছে যায়, আর তাকেও সেম অফার করে। আর আমরা দেখি এই লোকটিও লটারির টিকিটই বেছে নেয়, কিন্তু সেও কিছু পায় না। আর এভাবেই ওই লোকটি সবাইকে একই রকম অফার করতে থাকে। এতে বেশিরভাগ লোকই লোভে পড়ে রুটি না নিয়ে টিকিট বেছে নেয়। আর এইসব দৃশ্য লুকিয়ে লুকিয়ে কিমরা দেখছিল। তো সবশেষে ওই ইনভিটেশন ম্যান সব রুটি নিচে ফেলে দেয়। তখন সেখানে থাকা ওই লোকগুলো তাকে জিজ্ঞেস করে সে এই খাবারগুলো কেন ফেলে দিচ্ছে। তখন ইনভিটেশন লোকটি বলে এই খাবার ফেলে দেওয়ার কারণ হচ্ছে না আপনারা, কারণ আপনাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও আপনারা এই খাবারের পরিবর্তে লটারির টিকিট বেছে নিয়েছিলেন। তো এই সব বলে সে ওই রুটিগুলো পা দিয়ে পিষে ফেলে এবং একটি ট্যাক্সি ধরে সেখান থেকে চলে যায়। আর কিম এবং তার পার্টনার লি আরেকটি ট্যাক্সি নিয়ে তার পিছু করে। আর তারা কিন্তু সমস্ত আপডেট সাথে সাথেই গিহুনকে পাঠিয়ে দিচ্ছিল।
ছিল। আর তখন তাদের কাছে পৌঁছানোর জন্য গিহুন অনেক জোরে গাড়ি চালাচ্ছিল, আর এই কারণে ট্রাফিক পুলিশ তাকে ধরে ফেলে। আর সেখানে পুলিশ অফিসার হিসেবে ছিল জুনহো, কিন্তু সে তার সাথে থাকা একজন নতুন অফিসারকে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার জন্য তার কাছ থেকে ফাইন নিয়ে আসতে বলে। আর সেই অফিসার গিহুনের কাছ থেকে ফাইন নেওয়ার সাথে সাথেই গিহুন সেখান থেকে চলে যায়। তো এই বিষয়টা এই অফিসারকে বেশ অবাক করে, এবং এরপরে সে জুনহুকে এই বিষয়টা বলে, এবং সে আরো বলে ওই লোকটির গাড়িতে অনেকগুলো মোবাইল ফোন এবং ট্যাবলেট ছিল। তো এইসব শুনে জুনহুর একটু সন্দেহ হয়, আর তাই সে গিহুনের কাছ থেকে যে ফাইন রেখেছে তার ডিটেলস চেক করলে সে তাকে চিনে ফেলে। তো এই দিকে ওই ইনভিটেশন ম্যানের পিছু করতে করতে কিম এবং লি একটি নির্জন গলিতে এসে পৌঁছায়। তো তখন তারা ভাবে গিহুনের আসতে অনেক সময় লাগবে, তাই তাদের উচিত এখনই ওই লোকটিকে ধরে ফেলা, তা না হলে সে পালিয়ে যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, তারা দুজন যায় ওই লোকটিকে ধরতে। কিন্তু এই ইনভিটেশন ম্যানের ফাইটিং স্কিল ছিল অসাধারণ, সে একাই দুজনকে মেরে একদম তক্তা বানিয়ে দেয়। তো এরপরে গিহুন যখন এখানে আসে তখন শুধুমাত্র কিমের চাকু খুঁজে পায়, আর গিহুন যে সেখানে এসেছে এটা আবার ওই ইনভিটেশন ম্যান ছাদ থেকে দেখে। তো এরপরে ওই ইনভিটেশন ম্যান কিম এবং লিকে একটি রুমে এনে বেঁধে ফেলে। তখন সে এই দুজনকে বলে এখন আমরা একটি মৃত্যুর গেম খেলবো, যেটা রাশিয়ান একটি গেম। এই গেমে ইনভিটেশন ম্যান বন্দুকের ভিতরে 6টি গুলির জায়গায় একটি গুলি রাখবে, মানে 6 নম্বর পর্বটা ঘুরে ঘুরে যার কাছে আসবে সেই মারা পড়বে। তো এই সব বলে ইনভিটেশন ম্যান নিজের উপরে গুলি চালিয়ে দেয়, যার ফলে আমরা বুঝতে পারি এই লোকটি খুবই সাংঘাতিক, সে তার নিজের মৃত্যুকেও ভয় পায় না। তো গেম খেলতে খেলতে এমন এক পর্যায়ে চলে আসে যখন লি এই গেম হেরে হেরে যাবে অবস্থায়, কিন্তু আমরা দেখি এখানে কিম লিকে বাঁচানোর জন্য নিজে হেরে যায়, আর এরপরে ওই ইনভিটেশন ম্যান কিমকে গুলি করে মেরে ফেলে। এরপরে গিহুন যখন তার হোটেলে ফিরে আসে তখন সে দেখতে পায় হোটেলের বাইরের লাইট অন করা, যার ফলে সে বুঝতে পারে ভিতরে কেউ না কেউ রয়েছে। তো ভিতরে আর কেউ নয় বরং ছিল ওই ইনভিটেশন ম্যান। তো তখন সে গিহুনকে প্রশ্ন করে সে কেন তাকে খুঁজছিল। তখন গিহুন বলে তুমি তো শুধুমাত্র একজন সামান্য কর্মী, আমার দরকার হচ্ছে তোমাদের বসকে। তখন ওই ইনভিটেশন ম্যান বলে এক সময় সে স্কুইড গেমে লাশ ছাপ করা এবং সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কাজ করত, কিন্তু একদিন হঠাৎ তাকে ওইসব বাদ দিয়ে এই গেমের ইনভিটেশন ম্যান বানিয়ে দেওয়া হয়, আর এর জন্য তাকে একটি গেমও খেলতে হয়, যেই গেমে জেতার জন্য তার বাবাকেও মেরে দিতে হয়। কিন্তু এতে তার কোনো আফসোস নেই, কারণ এই কাজ করতে তার ভীষণ ভালো লাগে। তো ভাবুন একবার এই লোকটা কতটা সাংঘাতিক। তো এরপরে সে গিহুনের সাথেও সেই একই গেম খেলে। তো গেম শুরু হয় আর প্রথম গুলিটি গিহুন করে, কিন্তু এখানে গুলিটি ছিল না। এরপরে ওই ইনভিটেশন ম্যান গুলি করে, তারপর আবার গিহুন গুলি করে, তারপর আবার ইনভিটেশন ম্যান গুলি করে। তো এইভাবেই 5 নাম্বার গুলির কাছে চলে আসে, মানে এখন গুলি বের হওয়ার চান্স 50-50। তো ওই লোকটি গিহুনকে বলে তুমি চাইলে এখন আমাকে গুলি করে মেরে ফেলতে পারো, কিন্তু গিহুন জানতো এটাও তার একটি ফাঁদ, তাই সে তাকে গুলি করে না, বরং গেমের নিয়ম অনুযায়ী সে নিজেকে গুলি করে, কিন্তু এবারও গুলি বের হয় না। তার মানে এখন ওই ইনভিটেশন ম্যানের মৃত্যু একদম নিশ্চিত। তো তখন গিহুনও তাকে বলে এখন তুমি যদি চিটিং করে আমাকে মেরে ফেলো তাহলে তো প্রমাণ হবে যে তুমি শুধুমাত্র একজন ফালতু কর্মী। কিন্তু আমরা যেমন জানি এই ইনভিটেশন ম্যান খুবই সাংঘাতিক, তবে সে তার নিয়মের প্রতি একদম অটুট, তাই সে তার নিশ্চিত মৃত্যু জেনেও এই গেমের নিয়ম অনুযায়ী নিজেকে গুলি করে, ফলে সে সেখানেই মারা যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা জুনহুকে দেখতে পাই, সে গিহুনের হোটেলের সামনে এসে পৌঁছেছে, আর সেখানে একটি রুমে সে হাত বাঁধা অবস্থায় লিকে পড়ে থাকতে দেখে। এরপরে সে অন্য একটি রুমে যায়, আর সেখানে গিয়ে সে গিহুনকে দেখতে পায়। তখন সে গিহুনের উপর বন্দুক তুলে ধরে, কিন্তু তখন লি এসে তার মাথায় একটি বাড়ি মারে, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো এর কিছুক্ষণ পর জুনহুর জ্ঞান ফিরলে সে দেখতে পায় গিহুন তাকে বেঁধে রেখেছে। তখন গিহুন তাকে বলে তুমি আমার খোঁজ করতে করতে এখানে কি করে এলে। তখন জুনহু তার কথার উত্তর না দিয়ে সে উল্টো বলে আমি তোমাকে চিনি, আমাদের আগেও দেখা হয়েছে। তোমার কি মনে আছে আগের স্কুইড গেমে একজন মুখোশ পরা গার্ড তোমার কাছে তার নিজের ভাইয়ের খোঁজ করছিল? আসলে ওই গার্ডটা আর কেউ নয়, আমিই ছিলাম। মূলত আমি আমার ভাইকে খুঁজতে সেখানে গার্ডের ছদ্মবেশ ধরে গিয়েছিলাম। তখন গিহুন বলে আমি এই গেমের একদম গভীরে গিয়ে এই গেমটি বন্ধ করে দিতে চাই। তখন জুনহু বলে আমিও চাই এই গেমটি চিরদিনের জন্য বন্ধ করে দিতে, তাই তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু গিহুনের এই পুলিশের উপর একদমই ভরসা ছিল না, কিন্তু তারপরও সে যেহেতু ওই স্কুইড গেমের গার্ড হিসেবে কাজ করেছে তাই তাকে তার দলে নিয়ে নেয়। তো গিহুন এরপরে তার রুমে নিয়ে গিয়ে অনেক টাকা দেখায়, যেগুলো সে স্কুইড গেম খেলে জিতেছিল। আর এরপরে তাদের আরো একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে গিয়ে সে বলে আমি এতদিনে এই সমস্ত গানগুলো এক জায়গায় করেছি, তো এই গানগুলো কি ওদের সাথে লড়াই করার জন্য যথেষ্ট? এবং এরপরে গিহুন তাদের ট্রেনিং করার জায়গাটিও দেখায়। অন্যদিকে আমাদের জুনহি নামের একটি মেয়েকে দেখানো হয় যে বানির কাজ
করে। সেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে তাকে ধন্যবাদ জানিয়ে একটি পেন্টিং দেয়। এরপরে জুনহি জানতে পারে এই মেয়েটির ক্যান্সার হয়েছে। অন্যদিকে গিহুন একজন ডিটেকটিভকে অনেক অনেক টাকা দিয়ে বলে, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই, সে আমেরিকাতে আছে, তাই যে করেই হোক ওর খোঁজ এনে আমাকে দাও। তো এইসব বলে গিহুন সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পরেই সেখানে জুনহি আসে এবং সে ডিটেকটিভকে বলে, তোমাকে আমি কতবার বলেছি আমার বাচ্চা নর্থ কোরিয়াতে রয়ে গেছে, এখন তুমি যে করেই হোক ওকে সেখান থেকে আমার কাছে এনে দাও, আর এর জন্য তোমার কত টাকা দরকার তুমি শুধু আমাকে বলো। তখন ডিটেকটিভ বলে, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, তাই বারবার এখানে এসে আমাকে বিরক্ত করো না। তো এরপর আমরা দেখতে পাই জুনহি বান্নি সেজে যে কাজ করত সেখান থেকে তার রেজিগনেশন দিয়ে দেয়। আর এর কারণ হচ্ছে সে স্কুইড গেমে যাবে। এরপরে আমরা দেখি সেই দিনের সেই ছোট্ট বাচ্চা মেয়েটি যে আগে থেকে ক্যান্সারে ভুগছে, সে ওই দিন বান্নিদের থেকে ট্রফি না পেয়ে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এসব দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে জুনহি দেখছিল। অন্য দৃশ্যে আমরা গিহুনকে দেখতে পাই, সে ওই স্কুইড গেমের লোকেশন ট্র্যাক করার জন্য তার হোটেলে একজন ডাক্তারকে ডেকে তার একটি দাঁত উঠিয়ে নেয় এবং সেখানে একটি ট্র্যাকার দাঁত লাগিয়ে দেয়। আসলে গিহুন এবারও সেই স্কুইড গেমে যাবে, আর এর কারণ হচ্ছে সে সেখানে গিয়ে যেভাবেই হোক এই গেমটি বন্ধ করবে। আর এরপরে গিহুন তার সেই টাকা দিয়ে আরো অনেক দক্ষ লোক হায়ার করে, যারা একসময় মিলিটারি কিংবা বিভিন্ন স্পেশাল ফোর্সের সঙ্গে ছিল। তো ওই লোকদের নিয়ে এবং তার সকল অস্ত্র নিয়ে সে প্রস্তুত হয়ে যায় এই গেমটি বন্ধ করার জন্য। অন্যদিকে জুনহিও প্রস্তুত হয় এই গেমটিতে যাওয়ার জন্য। আর এরপরে গিহুন ইনভিটেশন ম্যানের কাছে যে কার্ডটি পেয়েছিল সেই অনুযায়ী তার লোকেশনে পৌঁছে যায়। আর সেখানে ফ্রন্টম্যানের একজন লোক তাকে যেতে বলেছিল। তো সেই লোকটি গিহুনকে একটি গাড়িতে বসিয়ে দেয়। তখন গাড়িতে থাকা একটি বক্সের থেকে ফ্রন্টম্যানের শব্দ ভেসে আসে। তখন সে বলে, আমাদের আগেও দেখা হয়েছিল, আর তাছাড়া তুমি তো আগের বার এই গেমটির উইনার ছিলে। তখন গিহুন বলে, ওই টাকা আমার কোনো কাজেরই নয়, কারণ এই টাকায় ওই গেমের 450 জন লোকের মৃত্যু রয়েছে। আর এইবার আমি গেমটি খেলতে যাচ্ছি জিতার জন্য নয়, বরং এই গেমটি বন্ধ করার জন্য। আর এটা নিয়ে সে ফ্রন্টম্যানকে চ্যালেঞ্জও করে। তো ফ্রন্টম্যানও গিহুনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর তখনই ওই গাড়িতে ঠিক আগের মতো ধোঁয়া বের হতে থাকে, যার ফলে গিহুন অজ্ঞান হয়ে যায়। আর এই এপিসোডের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জুনহি 11 নম্বর কন্টেনারে গিয়ে গার্ডদের ড্রেস পরে নেয়। আসলে সে ওখানে গেম খেলতে নয়, বরং একজন গার্ড হিসেবে যাচ্ছে। তো এভাবেই এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। আর সেই সাথে আজকের ভিডিওটিও এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, বাকি এপিসোডগুলো পরের ভিডিওতে আসবে। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।